আচ্ছা, আজকে এই যে ভিডিওটা করছি এটা পুরোপুরি নিউমেরিক্যাল প্রবলেমের উপরে করব, গাণিতিক সমস্যা। মানে আমি যেটা দেখলাম সবার কমেন্টসের মাধ্যমে যে আগের দিনের যে চ্যাপ্টারটি করিয়েছি সেখানে যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোকে প্রয়োগ করে অঙ্ক করতে অনেকের সমস্যা হচ্ছে। যদিও আমি বলে দিয়েছিলাম যে সূত্রগুলোকে বুঝবি কি করে, কোনটা কখন ব্যবহার করতে হবে, তাও যাদের সমস্যা হয়েছে তাদের জন্য আমি ভিডিওটা করছি। আর যারা পেরেছো তারা আরেকবার দেখে নাও। প্রথম কথা হচ্ছে সূত্র ছিল টোটাল 5টা। 1 নম্বরে ছিল সমবেগের জন্য s = vt, যেখানে ভিটা হচ্ছে একটি সমবেগকে নির্দেশ করছে। 2 নম্বরে ছিল v = u ± at, যেখানে v ছিল অন্তিম বেগ, u ছিল প্রাথমিক বেগ, প্লাস a হচ্ছে ত্বরণের জন্য, মাইনাস a হচ্ছে মন্দনের জন্য, এবং p হচ্ছে মোট অতিবাহিত সময়। তারপরে ছিল 3 নম্বরে s = ut ± ½ a² তারপরে কি ছিল 4 নম্বরে v² = u² ± 2as। তারপরে কি ছিল 5 নম্বরে st tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব = u ± ½ a 2p - 1। প্রত্যেকটা সূত্রের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যটা যদি অঙ্কটার মধ্যে পাওয়া যায় তখন সেই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করতে হবে, এটুকু দিয়ে বলেছিলাম। আবার অনেক সময় এরকমও হয় কয়েকটা অঙ্ক একাধিক সূত্র দিয়েও করা যাবে, তখন যেটা সুবিধা হবে সেটা দিয়ে বললেই হবে। প্রথমে বলে দিই যে কি কি বৈশিষ্ট্য ছিল আরেকবার। সমবেগ হলে 1 নম্বর সূত্র, বাকি কোনোগুলোতেই হবে না, কারণ বাকিগুলো হয় ত্বরণ বা মন্দনের জন্য, সমত্বরণ বা সমমন্দনের জন্য। 2 নম্বরটা এখানে দেখো সরণ বা অতিক্রান্ত দূরত্ব নেই, s নেই, s বাদ দিয়ে যদি হয় তাহলে এই সূত্রটা v = u ± at, যেখানে s থাকবে না তখন আমি এই সূত্রটা প্রয়োগ করে অঙ্ক করার চেষ্টা করব। তারপরে s = ut ± ½ at², এটা কখন করব, যখন অন্তিম বেগ v দেয়া থাকবে না তখন এই সূত্রটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তারপরে v² = u² ± 2as, কখন করব, যখন দেখো এখানে অতিবাহিত সময় t নেই, তাহলে সময় যদি না দেয়া থাকে তখন হচ্ছে এই সূত্রটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। আর লাস্টেরটা st = u ± ½ a 2t - 1, কখন ইউজ করব, যখন কোন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেবে, যেমন দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এরকম টাইপের যদি দেয় তখন হচ্ছে লাস্টের সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে। এবার চলে আসি অঙ্কগুলো করব কি করে। আমি অঙ্কগুলো লিখছি না এই কারণের জন্য, তাহলে অনেকটা সময় লাগবে। আমি একটা করে অঙ্ক বলছি আর করছি, অন্তত 5টা অঙ্ক করার চেষ্টা করছি, 5টা ডিফারেন্ট টাইপের। এটা বোঝানোর জন্য কি করে অঙ্কটা করব। প্রথমে 1 নম্বর যেটা আমি বলে দিই যে আমি এখন যে কোনো একটা বই দিয়ে তো ফলো করতে হবে। আপাতত আমি একটা ছায়া প্রকাশনের বই নিয়েছি, যেখানে প্রবলেম সেট 1, সেট 2, সেট 3 করে অঙ্ক দেওয়া থাকে। আমি সেট 1 এর একের অঙ্কটা থেকে শুরু করছি। একের অঙ্কটা হচ্ছে ক্যালকুলাস দিয়ে, এটা পরে করব। আপাতত চলে আসি 2 থেকে। 2 এর যে অঙ্কটা আছে সেটা একটা অন্য সূত্র দিয়ে। এখানে যেটা বলেছে একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথে একের 3 অংশ যায় 10 কিলোমিটার/ঘন্টায়, দ্বিতীয় একের 3 অংশ যায় 20 কিলোমিটার/ঘন্টায়, বাকি একের 3 অংশ যায় 60 কিলোমিটার/ঘন্টায়। তাহলে ওই মোটর গাড়ির গড় দ্রুতি বার করো। এক্ষেত্রে যেহেতু বলেছি একমাত্রিক গতি, সরণ আর অতিক্রান্ত দূরত্ব একই, তাই এখানে দ্রুতি আর বেগও একই কাজ করবে। এই কারণের জন্য, কারণ একমাত্রিক গতি যদি হয় বা সরল রেখা বরাবর যদি কোনো বস্তু যায় তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব একই হয়। সেক্ষেত্রে সরণ বাই সময় বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, যেটা হচ্ছে একটা বেগ একটা দ্রুতি, সেটাও সমান কাজ করবে। তার মানে এখানে গড় বেগ বা গড় দ্রুতি এটাকে আমাকে বার করতে হবে। এবার সেক্ষেত্রে সূত্র কি, প্রথমে সূত্রটা বসাতে হবে। এটা হচ্ছে নাম্বার 2 সেট 1। সূত্র হচ্ছে গড় বেগ হোক বা গড় দ্রুতি হোক, সূত্র হচ্ছে যেহেতু দ্রুতি তাই অতিক্রান্ত দূরত্ব দিয়ে লিখছি, মোট অতিক্রান্ত দূরত্ব
বাই মোট অতিবাহিত সময়, এটা হচ্ছে সূত্র। এটা এবার আমাকে প্রথমেই দেখতে হবে যে 1/3 অংশ করে দিয়েছে, তাহলে আমি যদি মোট অতিক্রান্ত দূরত্বটাকে 3s ধরে নিই বা 3x ধরে নিই বা 3y ধরে নিই, তাহলে 1/3 অংশ করলে সুবিধা হবে কি ওই s s s বা x x x বা y y y এইভাবে করতে সুবিধা হবে। কেউ যদি মনে করো s ধরে নিয়ে করবে তাও করতে পারো, বা x ধরে নিয়ে করবে তাও করতে পারো, সেক্ষেত্রে 1/3 মানে s/3 বা x/3 হবে, যেটা সুবিধা হয়। এটা করলে আর বাই করতে হবে না। তাহলে আমি একটা ছোট্ট সাংকেতিক বইতে যদি অঙ্কটাকে দেখি, তার মানে এরকম ভাবে টোটাল দূরত্ব আছে 3s, তাকে তিনটে সমান অংশে ভাগ করে দিলাম s s s, তার মধ্যে প্রথম 1/3 অংশ গেছে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, পরেরটা 20, তারপর এটা 60, তাহলে এটা 10 কিলোমিটার পার আওয়ার, এটা 20 কিলোমিটার পার আওয়ার, আর এটা 60 কিলোমিটার পার আওয়ার। এইভাবে যদি তোমরা একটা সাংকেতিক ওয়েতে করে নাও তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে গেছে। এইবার আমি বললাম প্রথম s যে পরিমাণ, প্রথম s দূরত্ব যেতে যে পরিমাণ সময় লেগেছে সেটা t1, দ্বিতীয়টার ক্ষেত্রে ধরলাম t2, আর তৃতীয়টার ক্ষেত্রে ধরলাম t3। এবার এই সূত্রে চলে আসি, গড় দ্রুতি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, s প্লাস s প্লাস s মানে 3s, তাহলে এর মধ্যে লিখতে পারি s প্লাস s প্লাস s। নেক্সট মোট অতিবাহিত সময় কত হবে, t1 প্লাস t2 প্লাস t3। এবার t এর মানগুলো কি করে পাবো, যেহেতু সমবেগ তাহলে প্রথম সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল টু vt, তার মানে এখান থেকে t ইকুয়াল টু হবে হচ্ছে s বাই v, অর্থাৎ প্রথম যে সময়টা t1 ধরেছি, এটা t1 ইকুয়াল টু হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব s, আর v হচ্ছে এখানে 10 কিলোমিটার পার আওয়ার বা 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে সেটাই হবে s বাই v, s এর জায়গায় s হবে আর v এর জায়গায় এখানে 10 হবে, তাহলে s বাই 10 প্লাস, এবং এককটা কি হবে, যেহেতু এটা কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমি বললাম হচ্ছে s গুলো কিলোমিটারে আছে, তাকে তাহলে কিলোমিটার পার ঘন্টা দিয়ে ভাগ করলে এককটা ঘন্টা বেরোবে, মানে এটা হচ্ছে ঘন্টা বেরোবে, উপরে হচ্ছে কিলোমিটার আছে, মানে এই টোটাল যে অঙ্কটা করলে অ্যানসারটা হবে সেটাও কিলোমিটার পার ঘন্টায় হবে। মিটার পার সেকেন্ডে থাকলে সবগুলোই তাহলে মিটার পার সেকেন্ডে হতো, সেক্ষেত্রে অ্যানসারটাও মিটার পার সেকেন্ডে হতো। এটা কিলোমিটার পার ঘন্টায় আছে বলে আমি এককগুলোকে চেঞ্জ করলাম, ঠিক আছে। তো ধরে নিলাম তখন s গুলো কিলোমিটারে আছে, t গুলো হচ্ছে ঘন্টায়, তাহলে ওই উত্তরটাও কিলোমিটার পার ঘন্টায় বেরোবে। তারপরে এটা কত হবে, একই রকম হবে s বাই 20, আর তারপরে এটা একই রকম ভাবে হচ্ছে s বাই 60, এইভাবে। এবার কি হবে, উপরে হচ্ছে 3s আর নিচে যদি s কমন নিই, ব্র্যাকেটে আসবে 1/10 প্লাস 1/20 প্লাস 1/60, এই এরকম আসছে। এবার s টা কেটে যাবে, ইকুয়াল টু দিয়ে আসবে হচ্ছে উপরে 3, আর নিচে যদি লসাগু করি, নিচে যদি লসাগু হবে হচ্ছে এটা 60, আর উপরে এটা হবে 6 প্লাস 3 প্লাস 1, তার মানে কত হচ্ছে 6 প্লাস 3 9 প্লাস 1 10, তার মানে এখানে 10 হয়ে যাচ্ছে। এটাকে 0 0 ক্যান্সেল করে 6, 6টা উপরে চলে গেলে 3 6 বা 3 6 ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে এইভাবে করতে হবে। এবার চলে আসি পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্ক 3 নম্বরেরটাই দেখি। আচ্ছা, 3 হচ্ছে গড় দ্রুতি দিয়ে দিয়েছে, একই টাইপ করছিলাম আমি, 5টা ভিন্ন ভিন্ন টাইপের করার চেষ্টা করছি। তারপরে চলে আসে হচ্ছে 5 নম্বর একটা অঙ্ক আছে, 5 নম্বরটা যেহেতু অঙ্কটা লিখিনি প্রথমে একটু বলে নিই। একটি ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছিল, ব্রেক কষার পর 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো। ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে যেগুলো দিয়ে দিয়েছে সেটা লিখবো, তারপরে যেটা বার করতে বলেছে সেটা বার করবো। করার জন্য এই সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবো। প্রথমে চলে আসি, কি কি দিয়ে দিয়েছে। ট্রেনটা চলছিল হচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা, তার মানে প্রাথমিক বেগ u, যেটা প্রথমে বেগ ছিল 54 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে যদি করি তাহলে দাঁড়াবে হচ্ছে
প্রথমেই বলে দিই মিটার পার সেকেন্ডে কেন করবো। এটা অনেকে মনেই হতে পারে যে আগেরটা তো কিলোমিটার পার ঘন্টায় হয়ে গেল, এগুলো হচ্ছে অঙ্ক দেখে বুঝতে হবে। এরপরেই দেখো দিয়েছে যে বেগ কষার 1 মিনিট পর, যেমন ওখানে আবার মিনিট দিয়েছে 1 মিনিট। তাহলে আমি যদি একদম সবচেয়ে কম ইউনিট ওদিকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 1 মিনিট থেকে 7 সেকেন্ডে করলে ওই এককগুলো একরকম করতে সুবিধা হবে। না হলে কি হবে, যদি এই কিলোমিটার পার ঘন্টাটাই থাকে, কারণ পরীক্ষার সময় তো উত্তর দেওয়া থাকবে না, এখানে আমার উত্তর দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে আর মিটারে, সেটা দেখে হয়তো অনেকে বুঝে গেল যে তার মানে এই এককে পরিণত করে করতে হবে। কিন্তু পরীক্ষার সময় তো উত্তর দেওয়া থাকবে না, আমি বুঝবো কি করে কোন এককে করবো? তো সেটা হচ্ছে আমার অ্যাডজাস্টের উপর নির্ভর করছে। কাউন্সিলের নিয়ম হচ্ছে যদি কোনো রকম কিছু না বলা থাকে, যদি সম্ভব হয়, তাহলে এসআই এককেই সমস্ত কিছু করাটা ভালো। এবার এসআই একক হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড, এবং মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে বা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে মিটার, তাই ওইগুলোতে করাটাই ভালো। এটা ছাড়াও যদি কখনো মনে হয় দেখা গেল মিটারে করলে খুব ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা সেন্টিমিটার বা মিলিমিটারে করতে পারি। বা দেখা গেল যে মিটারে করলে হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, তখন আমরা বড় একক মানে কিলোমিটারে রাখতে পারি। এইখানে যেহেতু 1 মিনিট আছে, এটাকে যদি ঘন্টায় করি অনেকটা ছোট হয়ে যাবে, 1/60 হয়ে যাবে ঘন্টা, সেই কারণের জন্য এটাকে মিটার পার সেকেন্ডে করলাম। আর এসআই তেও হয়ে যাচ্ছে, তার মানে কাউন্সিলের নিয়মটা ফলো করা হচ্ছে। অনেক সময় যখন ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, তখন কি কাউন্সিলে এসআই পদ্ধতি বললেও সেক্ষেত্রে মানটা যদি অনেক ছোট বা বড় হয়ে যাচ্ছে, তখন ওই সেন্টিমিটার বা বড় একক যদি হয় কিলোমিটার, ওতে রাখা যেতে পারে। এক্ষেত্রে যেহেতু এসআইতে রাখা যাচ্ছে এবং সেটাতে রাখলে সুবিধা হচ্ছে, তাই আমি সেটা করছি। এবার চলে আসি, এটাকে মিটারে করলে 1000 দিয়ে গুণ, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হবে, 0 0 কেটে যাবে, এটা কাটলে হচ্ছে 5/18। তো অনেক সময় অনেকে এইভাবেও মনে রাখে যে কিলোমিটার পার ঘন্টা যেটা আছে, এটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। অঙ্ক করে করলো তাই দেখতেই পাচ্ছি। এবার এটা কাটাকাটি করলে হচ্ছে এখানে 3, তার মানে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রাথমিক বেগ। এবার বেগ বসেছে মানেই বেগ আস্তে আস্তে কমছে, বেগ কমছে মানেই হচ্ছে এখানে মন্দন কাজ করছে, ত্বরণ নয়। আর মন্দন কাজ করছে মানেই হচ্ছে এখানে যে সূত্রগুলো আছে তার মাইনাসের যে ফর্মগুলো আছে ওইটা দিয়ে হবে। তাহলে এবার বেগ কষার পর বলেছে 1 মিনিট পরে স্থির হয়ে গেল, তার মানে টোটাল সময় যে সময় পরে স্থির হলো সেটা হচ্ছে 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। আর স্থির হয়ে গেল, তার মানে অন্তিম বেগ যেহেতু স্থির হয়ে গেছে, তার মানে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির হয়ে গেছে। এবার বার করতে বলেছে যে মন্দনের মান আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। প্রথমে চলে আসি মন্দন, তাহলে ধরি মন্দন হচ্ছে a মিটার পার সেকেন্ড স্কয়ার, আর অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হচ্ছে s মিটার। ঠিক আছে, দুটো পার্ট আছে, আমি এরকম ভাবে করছি। প্রথমেই চলে আসি কে বার করতে বলেছে, কি কি দেয়া আছে, u t আর v, এ বার করতে হবে। তার মানে u, দেখো u v a t, s নেই। কি বলেছিলাম, s বাদ দিয়ে একটা সূত্রই আছে অবশ্যই ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি এইটা s নেই। তাহলে এই সূত্রটাকে অ্যাপ্লাই করব, এইভাবে বুঝতে হবে। ঠিক আছে, করতে করতেই হবে। কি করবো তাহলে, এই সূত্রটা যদি করি v ইকুয়াল টু, এবার u প্লাস আছে মাইনাস আছে, কোনটা নেব, যেহেতু মন্দন তাহলে মাইনাস কি করব, মাইনাস a2। এবার v এর জায়গায় অন্তিম বেগ 0 হয়ে গেছে, u টা প্রাথমিক বেগ 15 মাইনাস a2, তাহলে এটা বার করতে হবে। আর t এর মানটা দিয়ে দিয়েছে 60 সেকেন্ড, এখান থেকে a বার করতে হবে, 60 a ইকুয়াল টু 15, তাহলে a ইকুয়াল টু 15/16, তার মানে হচ্ছে 1/4 মানে 0.25। এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যানসারও দেয়া আছে 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিলে গেল। নেক্সট s, s বার করতে গেলে এবার অনেকগুলো, আমি সবগুলোই জেনে গেছি, u v a t সব জেনে গেছি, s বার করতে হবে। এবার বলেছে অনেক সময় দেখা গেল একাধিক সূত্র দিয়েও হবে, তখন যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে করলে হবে। এখন দেখো এই v স্কয়ার ইকুয়াল টু এই সূত্র দিয়ে করলেও s এর মানটা পেয়ে যাবো, আবার s ইকুয়াল টু ut, এখানে মাইনাস হবে, মাইনাস হাফ at স্কয়ার, যেহেতু মন্দন তাই মাইনাস হবে, এই সূত্র দিয়ে করলেও কিন্তু আমরা s এর মানটা পেয়ে যাবো। যেটা সুবিধা বলে মনে হয় সেটা দিয়ে করলেই হবে। এবার এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার নেই, এই কারণে এটা দিয়ে করে দিই,
যদি এখানে একটা স্কয়ার আছে এখানে দুটো স্কয়ার আছে তবে ওই দুটো স্কয়ার থাকলে লাস্টের স্কয়ারটা তো জিরোই হবে, কারণ অন্তিম বেগটা জিরো, তার মানে দুটো দিক করলে একই পরিশ্রম হবে। এবার আমি ওই যখন গ্রুপে দিয়েছিলাম তখন মনে এই সূত্র দিয়ে করেছিলাম, তাহলে এবার এই সূত্র দিয়ে করে দেখি একই আসবে, d স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2x। যখন একাধিক সূত্র দিয়ে করা যাবে তখন যে কোনো একটা সূত্র দিয়ে করতে হবে যেটা দিয়ে সুবিধা বলে মনে হবে, এখানে দুটোতে একই সুবিধা, যে কোনো একটা দিয়ে d স্কয়ারের জায়গায় বসিয়ে দেবো 0 প্লাস স্কয়ার, u এর মানটা প্রাথমিক ভেক্টরে যেটা করেছিলাম 15 প্লাস স্কয়ার মাইনাস 2 এর মানটা হচ্ছে 1 এর 4 হয়েছে বা 0.25 ইনটু x এর মানটা বার করতে হবে। এই তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করে এটা গেল 2 হচ্ছে, তার মানে s/2 ইকুয়াল টু হচ্ছে 15 স্কয়ার, s/2 তে দিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে s/2 ইকুয়াল টু হচ্ছে 15 স্কয়ার মানে 225, তাহলে s ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 225, তাহলে 450 এত মিটার। এই দুটো অ্যানসার এইভাবে করতে হবে। এবার চলে আসি আরেকটা টাইপের অঙ্ক, নাম্বার 6, যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ড, যে তম সেকেন্ড দিয়েছে মানে লাস্টের সূত্র, 57 সেন্টিমিটার পথ অতিক্রম করে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ s বার করতে হবে, আর ওই সময় বস্তুর বেগ মানে হচ্ছে অন্তিম বেগটা বার করতে হবে। এবার চলে আসি কি কি দেয়া আছে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তার মানে প্রাথমিক বেগ 0, এককটা এখানে সেন্টিমিটার করে বোঝাই দিয়েছে, সিজিএস এ দেখে নিয়ে একবার তাও, হ্যাঁ তার জন্য আমরা সিজিএস এ দিলাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবার সমকরণে যাত্রা শুরু করেছে দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার গেছে, তার মানে এস টি ইকুয়াল টু যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই হবে, কারণ তম সেকেন্ড থাকলে একটাই সূত্র, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এস টি এখানে টি এর জায়গায় তাহলে 10 হবে, কারণ দশম সেকেন্ড দিয়েছে, ইকুয়াল টু তার মানে 57 দিয়েছে, আর ইকুয়াল টু তাহলে কত হবে ইউ প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার, হাফ এ ব্র্যাকেটে 2t মাইনাস 1। এইবার এখানে 57 ইকুয়াল টু প্রাথমিক বেগ যেহেতু 0 তাহলে 0 বসিয়ে দিলাম, আর ত্বরণ নামন্দন কি করে বলবো এখানে বলেই দিয়েছে। এছাড়া বোঝাই যাচ্ছে যে প্রথমে স্থির অবস্থায় থাকে, ত্বরণ যদি না থাকে, মন্দন যদি থাকে তাহলে তার বেগ হবে না, উল্টা মানে এমনিই থেমে আছে আর বেগ কমবে, তাহলে ত্বরণ তো হবে, তাহলে এটা প্লাস হাফ এ 2t মাইনাস 1, তাহলে 2 t এর জায়গায় দশম সেকেন্ড মানে t হচ্ছে এখানে 10 মাইনাস 1। এখান থেকে আমি তাহলে মান পেয়ে গেলাম 57 ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু a ইনটু এটা বলতে হচ্ছে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19। এবার এখান থেকে কাটাকাটি করলে এটা যদি কেটে দিই এখানে হচ্ছে 3 হচ্ছে, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে 3 ইনটু 2 মানে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এককটা অ্যানসারে দেওয়াটাই ভালো, নিচে লেখাই ভালো। এটা হচ্ছে ত্বরণের মান, তা ত্বরণের মানটা বার করতে বলেছে, ও না ত্বরণের মানটা বার করতে বলেনি, ত্বরণটা আমার তার লাগবে, এটা পেয়ে গেল। এইবার যেটা বার করতে বলে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এবার 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s বার করতে বলেছে, কোন সূত্র দিয়ে করব, s এখানেও আছে এখানেও আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমার অন্তিম বেগটা কিন্তু জানা নেই, আমি বার করতে পারি অন্তিম বেগটা, কিন্তু সেটা বার করতে গেলে একটা তাহলে আমাকে আরেকটা প্রসেস করতে হবে, তারপরে সেই v এর মানটাকে অ্যাপ্লাই করে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তার বদলে এই সূত্রটাকে অ্যাপ্লাই করি, সরাসরি s বার করতে হবে, u 0 বসাতে পারবো, t এর মানটা যত সেকেন্ডে বার করতে বলেছে 12 সেকেন্ডে 12, আর এর মান একটু আগেই দিয়ে গেলাম, আর t এর মান তো একটু আগেই বললাম যেটা বার করতে বলে 12 সেকেন্ডে বার করতে বলেছে। তার মানে এই সূত্র দিয়ে বললে আমাকে একটা স্টেপেই সরাসরি হয়ে যাবে, তাহলে এই সূত্র দিয়ে করব। তাহলে s ইকুয়াল টু 0 ইনটু t এর মানটা 12 প্লাস করণ বলে হাফ এর মানটা 6 ইনটু 12 স্কয়ার। এই এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা গেল 3 3 ইনটু 12 স্কয়ার মানে 144, তাহলে 3 ইনটু 144 করলে হচ্ছে 432 সেন্টিমিটার, 432 সেন্টিমিটার। একক এটা না যায় বলে অ্যানসারে লেখাটাই ভালো। এরপরে যেটা দিয়েছে আরেকটা এই অঙ্কটাকে, ওই সময় বস্তুর বেগ কত মানে অন্তিম বেগ, তার মানে v বার করতে হবে। তাহলে এখানে কিন্তু তোমরা v বার করে নিয়েও করতে পারতে, যেহেতু এই অঙ্কে আরেকটা বার দিয়েছে সেটা v বার করার জন্যই দিয়েছে, কারণ ওটা আমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু অনেক অঙ্কে তো এটাও খালি দিতে পারে, তখন ভিটা বার করা মানে আরেকটা স্টেপ বেশি হবে, টাইমটা বেশি লাগবে, টাইমটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর এই 11 12 বা এখনকার পরীক্ষার ক্ষেত্রে। এখন কিন্তু ওই দেখে মনে হয় যে 70 নম্বরের জন্য হয়তো 3 ঘন্টা 15 মিনিট অনেকটা সময়,
কিন্তু প্রত্যেক নাম্বারের রেসপেক্টে টাইমটা কিন্তু খুবই কম পাওয়া যায়, যখন লিখবে তখন বুঝতে পারবে। ওর জন্য যেটা একটু ছোট পদ্ধতিতে হবে সেটা করাই ভালো। এবার চলে আসে তাহলে ভি ইকুয়াল টু কোন সূত্র দিয়ে করবো, সরাসরি সূত্র আছে এটা, ইউ প্লাস এ পুরো হয়ে যাবে, ইউ প্লাস এ, ইউটা 0 কারণ স্থির অবস্থায় ছিল, প্রাথমিক বেগ 0, এ এর মানটা চেক করে 6 বেরিয়েছে, আর টি এর মানটা হচ্ছে 12 সেকেন্ড, গুণ হয়ে গেল হচ্ছে 72 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আর একটা অঙ্কে চলে আসি, আগেরটা দিয়ে আসি, সেটা হচ্ছে তাহলে কিন্তু সবকটা সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারলাম। আমি এতক্ষণ ধরে যে অঙ্ক করলাম এটা সবকটা সূত্রই কিন্তু ব্যবহার হয়ে গেছে, এটা একটু লক্ষ্য করে দেখুন। মেন ব্যাপার হচ্ছে আমার সূত্রগুলো অ্যাপ্লাই করাটা শিখতে হবে। যে দিয়েছে একটি বুলে একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্ব থেকে বেগের অর্ধেক হারায়, তার মানে ইউ থাকলে হয়ে যাবে u/2, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। তাহলে একটা এরকম তক্তা বললাম, তক্তার মধ্যে একটা বুলেট এরকম প্রবেশ করেছে, বা কাঠের ব্লক বলেছে এখানে। এবার সেই কাঠের ব্লকে একটা বুলেট এরকম ভাবে প্রবেশ করে ধরলাম ইউ বেগ নিয়ে প্রবেশ করেছে, এখানে ছিল এ পয়েন্ট, এখান থেকে বি পয়েন্ট অবধি গেছে, যেখানে এ বি এর ডিসটেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, এবং এ অবধি যাওয়ার পরে বেগের অর্ধেক হারায়, অর্থাৎ এখানে গিয়ে ওর ফাইনাল ভেলোসিটি হবে u/2। আরো কতটা যাওয়ার পর বললাম সি পয়েন্টে যাওয়ার পরে, এবং সেই ডিসটেন্সটা বললাম এস, এটাই বার করতে হবে, এস ইকুয়াল টু কতটা যাওয়ার পরে গিয়ে ফাইনাল ভেলোসিটি একদম গিয়ে 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমার অঙ্ক। এইখানে কি জানা আছে বা কি জানা নেই সেটার উপর ডিপেন্ড করে আমাকে কোন সূত্রটাকে অ্যাপ্লাই করব সেটা বুঝতে হবে। প্রথমেই বলি যে এখানে এটা হচ্ছে ইউটা, এই এ বি এই ডিসটেন্সের রেসপেক্টে ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, u/2 হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। এটার ক্ষেত্রে এটা প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে 0টা হচ্ছে অন্তিম বেগ, মানে পরের যে পাতলা ডিসি যেটা আমাকে বার করতে হবে, এস ধরেছি এটা। এবার আমি কোন সূত্রটাকে অ্যাপ্লাই করব? প্রথমেই বলি এখানে আস্তে আস্তে বেগটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ মন্দন। এবার মন্দনটা তার মানে লাগবেই এ, তাহলে প্রথমে যেটা ধরে নিব সেটা হচ্ছে ধরি মন্দন এ। মন্দন যদি এ হয়, আর এককটা তার মানে এটা সিজিএস না, সিজিএস এই ধরলাম সেন্টিমিটার পার সেকেন্ড। মন্দন যদি এ হয় তাহলে কি কি হয়ে গেল, ইউ ভি এ, আর হচ্ছে এটা হচ্ছে এস এর কাজ হচ্ছে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রটা বার করতে হবে, আর এস এই কটা জানা আছে। কোনটা তাহলে বাদ থাকলো, টি মানে সময়। তাহলে সময় বাদ দিয়ে কোন সূত্রটা আছে, এই একটাই সূত্র। তাহলে আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করেই করতে হবে, যেহেতু মন্দন মাইনাস দিয়ে অ্যাপ্লাই করি। দুটো পথের জন্য আছে, একটা হচ্ছে এ বি পথের জন্য, আর একবার হচ্ছে বিসি পথের জন্য। এ বি পথের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as অ্যাপ্লাই করি, এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে u/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি u ছিল ধরেছি মাইনাস 2a s এর জায়গায় দিয়েছে এখানে 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার যাওয়ার পরে বেগটা অর্ধেক হারায়। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি এখান থেকে a এর মান পেয়ে যাব যে 2a, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, আর এটা যদি এদিকে যায় u স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 4, তাহলে আমাদের 3 u স্কয়ার বাই 4। এখান থেকে আমি a এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, a ইকুয়াল টু, যেটা পরে গিয়ে কাজে লাগবে 3 u স্কয়ার বাই 2 ইনটু 4 মানে 8। এটা আমি একটা সমীকরণ হিসেবে লিখতে পারি, এক নম্বর সমীকরণ। পরে গিয়ে হয়তো কাজে লাগতে পারে, লাগবেই, কারণ মন্দনটা পরের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী হবে। একটু বলে দিই এখানে, যে কারণ মনে হতে পারে এই পথে আর এই পথে মন্দনটা সেম কেন বললেন স্যার? কারণ হচ্ছে এখানে একই ব্লক বা একই তক্তা, তার মানে এখানে একই উপাদান কাজ করছে, অর্থাৎ বুলেটটা যখন যাবে একই পরিমাণ কিন্তু বাধার সম্মুখীন হবে, তাই সব জায়গাতে মন্দনটা একই। এবার যেখানে তক্তা চেঞ্জ হতো বা ব্লকটা অন্য কোনো উপাদানের হতো, অন্য একটা মানে পরের পাতায় যদি অন্য একটা তক্তা হতো, অন্য একটা ব্লক হতো যেটা অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি, তখন কিন্তু মন্দনটাও চেঞ্জ হতো, তখন অঙ্কটাও নিশ্চয়ই অন্যরকম থাকতো, অন্য কোনো ভ্যালু হয়তো দিতে হতো। এখানে কিন্তু একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই বাধা একই কাজ করবে, মন্দনটাও কিন্তু একই কাজ করবে। চলে আসি বিসি পথের জন্য। বিসি পথের ক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করব, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস কারণ মন্দন 2as। এবার এখানে অন্তিম বেগ কিন্তু 0 হয়ে গেছে, অন্তিম বেগ এখানে 0 হয়ে গেছে, তার লাস্টে গিয়ে স্থির হয়ে যায় বলেছে, কতটা গিয়ে
ইউটা হচ্ছে কত এখানে u/2, এখানে যাত্রা শুরু করেছে হচ্ছে u/2 বেগ নিয়ে, তাহলে এটা প্রাথমিক বেগ হিসাবে কাজ করবে। নেক্সট -2 এর মানটা হচ্ছে আগের যে মানটা আছে সেটাই, কারণ এখানে মন্দনটা একই কাজ করছে, 3u²/8 লিখে দিলাম ইনটু s, এই s এর মানটা আমাকে বার করতে হবে। আগেরটা s এর মানটা ছিল 1 সেন্টিমিটার, সেখান থেকে এটা বার করে নিলাম, সেই এর মানটা এখানে পুট করে দিয়ে s এর মানটা বার করব। এখান থেকে যদি s এর মানটা বার করি তাহলে এই পার্টের দিকে আসলে প্লাস হয়ে যাবে, এটা এখানে 4 হয়ে যাচ্ছে, তার মানে 3u²/4 ইনটু s ইজ ইকুয়াল টু হচ্ছে u²/4। তাহলে এখান থেকে s ইকুয়াল টু হচ্ছে 4 যদি ক্যান্সেল হয়ে যায়, u² ক্যান্সেল হয়ে গেলে s ইকুয়াল টু 3 এর দিকে নেমে আসলে 1/3 এককটা যদি সিরিয়াস ধরা হয়েছে সেন্টিমিটার। এটাই आंसर। এইভাবে এইবার এরকম ভাবে অনেকেই হয়তো অঙ্ক করে পাঠিয়েছো, দেখলাম অনেকে বুঝতে পেরেছো। তাহলে যারা পেরে গেছো তাদের জন্য তো নতুন কিছু থাকলো না, তার জন্য ভিডিওটা শেষে এবার যাদের অঙ্কগুলো মোটামুটি হয়ে গেছে বা গ্রিপের মধ্যে চলে এসেছে তাদের জন্য, বা যাদের আসেনি তাদের জন্য এখন, তাদের মোটামুটি আশা করি এখন এতে একটু হলেও সমস্যা মিটেছে। এবার নতুন একটা জিনিস একটু বলে দিচ্ছি, যেটার সাহায্যে আরো কয়েকটা অঙ্ক করতে পারবে, আমি নাম্বারগুলো পরে বলে দেবো। সেটা হচ্ছে উলম্ব গতি। এর আগে আমরা যেগুলো করছিলাম সবই সরল রৈখিক গতি, এই বরাবর যাচ্ছে। এবার যদি অনুভূমিক ভাবে না গিয়ে বস্তুগুলো এইভাবে যায় বা এইভাবে নামে, তখন কি হবে? এটাও কিন্তু একমাত্রিক গতি, কারণ সরল রেখা বরাবর উঠছে বা সরল রেখা বরাবর নামছে। সেক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে যেমন হচ্ছে ত্বরণ বা মন্দন, যেটা নির্ভর করছে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করছি, গতির দিকে হলে ত্বরণ, গতির বিপরীত দিকে হলে মন্দন কাজ করে। আর যদি কোনো একটা বস্তুকে ওপরে ছোড়া হয়, ওপর থেকে নিচে নামে, আর অন্য কোনো বাধা যদি না কাজ করে, তাহলে একটা ত্বরণ কিন্তু সবসময় কাজ করবেই। যেটা কিসের জন্য হয়? পৃথিবীর আকর্ষণ বলের জন্য হয় বা অভিকর্ষজ বলের জন্য হয়। ওটাকে কি বলে? অভিকর্ষজ ত্বরণ, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার মানটা কত ধরা হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রায়, বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার প্রায়। ঠিক আছে? এইবার তার মানে তখন ওই ত্বরণ বা মন্দনটা কাজ করবে। কিভাবে? যখন বস্তুটা উপরের দিকে উঠবে। আচ্ছা, ওই ত্বরণ বা মন্দনটা মানে ওই ত্বরণটা কোন দিকে কাজ করে? পৃথিবীর আকর্ষণ বল যেহেতু পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তার মানে সবসময় ভূপৃষ্ঠের দিকে হচ্ছে আকর্ষণ বলটা কাজ করবে। অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে যদি কোনো বস্তু নামে, তখন কি হবে? তার গতির দিকে আকর্ষণ বলটা কাজ করবে, সেটা ত্বরণ হিসাবে কাজ করবে। আর যদি উপরের দিকে কোনো বস্তুকে ছোড়া হয়, তখন কি হবে? তার গতির বিপরীত দিকে আকর্ষণ বলটা কাজ করবে, তখন সেটাই কিন্তু মন্দন হিসাবে কাজ করবে বা মন্দন তৈরি করতে সাহায্য করবে, সেই অভিকর্ষজ বলটা। তার মানে উলম্ব গতির ক্ষেত্রে যদি অন্য কোনো বল না কাজ করে, একটা বল কাজ করবে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল, এবং তার জন্য অভিকর্ষজ ত্বরণটা কাজ করবে। এবং সেই ত্বরণটা কিভাবে কাজ করবে? যদি উপরের দিকে ওঠে, ঊর্ধ্বমুখী যদি হয়, ঊর্ধ্বমুখী উলম্ব গতি যদি হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ যেহেতু সর্বদা নিচের দিকে কাজ করে, তার মানে তখন অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে মন্দন হিসাবে কাজ করবে। আর সেই বস্তুটাই যদি উপর থেকে নিচে নামে, নিচের দিকে নামে, নিচের দিকে যদি কোনো উলম্ব গতি হয়, তখন কিন্তু ওই গতির দিকেই অভিকর্ষজ ত্বরণটা কাজ করবে, তখন এই অভিকর্ষজ ত্বরণটা ত্বরণ হিসাবেই কাজ করবে। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয়, তখন তার গতির বিপরীত দিকে কাজ করে বলে মন্দন হিসাবে কাজ করবে। আর যদি কোনো বস্তুকে নিচের দিকে ফেলা হয় বা নিচের দিকে নামে কোনো বস্তু, তখন কিন্তু সেটা ত্বরণ হিসাবে কাজ করবে। এবার সেরকম টাইপের যদি উলম্ব গতি কোনো অঙ্ক দেয়, সেগুলো আমি করবো কি করে? সেগুলোর জন্য খুব সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এর আগে যে সূত্রগুলো পড়েছি এই ত্বরণ আর মন্দন নিয়ে, সেই সূত্রগুলোই কিন্তু অ্যাপ্লাই হবে। খালি এখানে কি হবে? এর জায়গায়, এই ত্বরণের জায়গায় এখানে হবে অভিকর্ষজ ত্বরণ। আর কখন কোনটা হবে? যখন বস্তুটা উপরের দিকে উঠবে, তখন কি হবে? ওই এর জায়গায় মাইনাস জি হবে, অর্থাৎ তখন মাইনাসের যে সূত্রগুলো সেটা দিয়ে হবে, আর এর জায়গায় জি হবে, তখন মন্দন হবে। মন্দনের ক্ষেত্রে মাইনাস জি হবে। আর বস্তুটা যদি নিচের দিকে নামে, তখন কি হবে? তখন ত্বরণ হিসাবে কাজ করবে, তখন এই সূত্রগুলোই হবে এবং প্লাসের সূত্রগুলো হবে, আর এটা রিপ্লেস হবে জি দিয়ে। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, নাম্বারগুলো দিয়ে দেবো, করবে। আর এগুলো না পারলে আমি অবশ্যই আবার করে দেওয়ার চেষ্টা করব। আরেকটু বলে দিই, যখন কোনো বস্তু উপরের দিকে ওঠে বা নামে, তখন তাকে বলা হয় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব না বলে উচ্চতা দিয়ে ডিনোট করা হয় বা উচ্চতা দিয়ে প্রকাশ করা হয়। ওই কারণের জন্য তখন ওই এসটাকে
এস দিয়ে না লিখে, যেহেতু উচ্চতা তার ইংলিশ হচ্ছে হাইট, প্রথম লেটার এইচ, তাই এইচ দিয়ে লেখা হবে। এর জন্য এই সূত্রগুলোই একই থাকবে, একটু চেঞ্জ হয়ে যাবে। এস গুলোকে আমি এইচ দিয়ে লিখবো আর এটাকে জি দিয়ে লিখবো, ঠিক আছে। আর উপরে যখন উঠবে তখন হচ্ছে জিটা মাইনাস জি হবে, কারণ তখন অভিকর্ষ ত্বরণটা মন্দন হিসাবে কাজ করবে। নিচের দিকে যখন বস্তুটা নামবে তখন জিটা প্লাস দিয়ে হবে, কারণ তখন অভিকর্ষ ত্বরণটা ত্বরণ দিয়েই কাজ করবে। তাহলে এই সূত্রগুলোই উলম্ব গতির ক্ষেত্রে চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, এই কটা সূত্র v u প্লাস মাইনাস জিটি, জি হচ্ছে প্লাস জি হবে হচ্ছে নিচের দিকে নামার ক্ষেত্রে, নিম্নমুখী উলম্ব গতির ক্ষেত্রে, মাইনাস জি হবে হচ্ছে ঊর্ধ্বমুখী উলম্ব গতির ক্ষেত্রে, ভার্টিক্যাল মোশন। নেক্সট পরেরটা যেটা হচ্ছে s ইকুয়াল টু এটা তখন s এর জায়গায় h লিখবো, h ইকুয়াল টু হচ্ছে ut প্লাস মাইনাস হাফ gt স্কয়ার। তারপরে যেটা আছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2s, এখানেও তাহলে একই হবে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2, এর জায়গায় হবে g, s এর জায়গায় হবে h। আর তারপর একটা ওই কততম কোন একটা নির্দিষ্ট তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা আছে, সেটাকে st দিয়ে না লিখে তখন লিখবো হচ্ছে t তম সেকেন্ডে আরোহিত উচ্চতা বা যে পরিমাণ উচ্চতা নেমেছে সেটা হবে হচ্ছে u প্লাস মাইনাস হাফ জি dt। তাহলে সূত্রগুলো কিন্তু একই ফর্মে থাকলো, একটু চেঞ্জ হলো, এর জায়গাগুলো যেখানে ছিল সেগুলো হয়ে গেল জি দিয়ে রিপ্লেস, আর কি এসটাকে এখানে এইচ বা হাইট দিয়ে রিপ্লেস করলাম। সূত্র সব এক। উপরের দিকে যখন কোনো বস্তু উঠবে তখন সেটাই হয়ে যাবে হচ্ছে জিটা তখন হচ্ছে মন্দন হিসাবে কাজ করবে, তখন মাইনাস জি দিয়ে হবে। নিচের দিকে যখন কোনো বস্তু নামবে তখন হচ্ছে সেটা ত্বরণ হিসাবে কাজ করবে, কারণ গতির দিকেই যখন বলটা কাজ করবে তখন হচ্ছে প্লাস জি দিয়ে বলবো। আর জি এর মানটা আমরা যেটা জানি সেটা বসিয়ে করব। অনেক ক্ষেত্রে অঙ্কে জি এর মানটা নিয়ারলি ইকুয়াল টু 10 লিখে দেয়, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি এরকম কোনো জায়গায় লিখে দেওয়া থাকে জি ইকুয়াল টু 10 মিটার পার